আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে রাতেই ভাবছি যে আজকে একটু ব্যাংকে যাব, তো তাড়াতাড়ি সকালবেলা উঠবো। কি তাড়াতাড়ি সকালবেলা উঠবো, সকাল 8:32-এ একবার চোখ খুলছে, দেখি চারপাশ কেমন নিরিবিলি। তো নিরিবিলি অবস্থাতে ভালো লাগে না, আর আমার কেমন জানি সকালবেলা একটা বোরিং টাইম যায়। মানে সকালবেলা উঠলেই দেখি সবাই ঘুমাচ্ছে, আশেপাশের মানুষও ঘুমাচ্ছে, তেমন একটা মানে একলা একলা লাগে, একদম বোরিং ফিল হয়। তো সেজন্য আমি একটু ঘুমাই থাকি ইচ্ছাকৃতভাবেই। 10টার দিকে উঠি, আর ইচ্ছাকৃতভাবে বলবো না, এটা এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। আমি 10টার আগে ঘুম থেকে উঠতে পারি না, 9টা কি 10টা এর মধ্যে। তো যাই হোক, উঠছি, উঠে সকালবেলা ফ্রেশ হয়ে তারপরে নীরবকে বললাম যে ব্যাংকে যাব। তো সে বাসায় ছিল, আমি একাই যাচ্ছি। আর আমি একা যাওয়ার আরেকটা ফায়দা হয়েছে যে আমি একটু ভিডিও করতে পারি, কারণ নীরবকে নিয়ে গেলে শুধু সারাক্ষণ মোবাইলটা না আমার নিয়ে যাবে, এই করবে সেই করবে, এত বাধা ভালো লাগে না। তো ওকে বাসায় রেখে আসছি। তো আমি একা একা যাচ্ছি ব্যাংকের দিকে, আর এটা হয়েছে আমাদের এরিয়া। একটা অটো নিয়ে যাচ্ছি। তো অটোওয়ালা আঙ্কেল যে আছে, অটোওয়ালা আঙ্কেল সম্ভবত পঙ্গু, আর তাছাড়া উনি মোটামুটি বয়স হয়েছে। তো উনি আস্তে ধীরে এই অটো চালাচ্ছে, কখনো এদিক দিয়ে কখনো ওদিক দিয়ে স্মুথলি চালাইতে পারতেছে না, তাও সমস্যা নেই, মেনে নিচ্ছি, কিছু করার নাই। আর সেই কারণে আমার ভিডিওগুলো এদিক ওদিক কাঁপতেছিল। তো এদিক থেকে যাওয়ার সময় আমার অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ অনেক দিন পরে বের হইলে, মানে আমি তো বেশিরভাগ সময় বাসায় থাকি, একটু বাইরে বের হইলে আলো বাতাস দেখলে আমার অনেক ভালো লাগে। তো ওইখান থেকে ব্যাংকে গেলাম, ব্যাংকের কাজগুলো সাইরা। তো আমি আবার যাচ্ছি একটু আখতারুজ্জামানের দিকে। আজকে ব্যাংকে যাওয়ার পরে আমি দেখলাম যে মানুষ একদম অল্প, কম, এত বেশি মানুষ নেই। তারপরেও শর্টকাটে আমি হয়তো ভাবছিলাম যে কারফিউ শিথিল করছে, এর মানে মানুষজন অনেক বেশি ভিড় হবে, আমি আমার কাজটা কমপ্লিট করতে পারবো কিনা সন্দেহ ছিল। কিন্তু আসলে ব্যাংকে অনেক কম ছিল মানুষ, মানে ভিড় কম ছিল। আসলে এই যে প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স পাঠান না, বা ব্যাংকের কাজকর্মগুলা মানে একদম শিথিল হয়ে আছে। তো এই জিনিসগুলো আসলেই আমাদের দেশের জন্য ক্ষতি। এই যে দেখেন বাসের মধ্যে গ্লাস ভাঙা, সব কিছু ভাঙা, এগুলো কাদের টাকায় ভাই? এগুলো তো আপনাদের টাকায়, আমার টাকায়, সবার টাকায়, আমাদের জনগণের টাকা। তো আমাদের টাকাগুলো আমরা কেন নষ্ট করতেছি? সরকার এত এত পরিশ্রম করে আমাদের জন্য এত কিছু বানাইছে, এত কিছু দিতেছে, তারপরে আমরা সরকারের কৃতজ্ঞতা না করে উল্টা সরকারের এগেনস্টে যাচ্ছি। এই যে অপোজিট পার্টি বলেন, যে কোনো মানুষের উস্কানিতে যে আপনারা যে মিছিলে যাচ্ছেন, এই ধরনের জিনিসগুলো যে ক্ষয়ক্ষতিগুলো করতেছেন, এগুলো কি আপনার একার টাকার? এগুলো জনগণের সবার টাকার। আপনারা কেন এই জিনিসগুলো নষ্ট করতেছেন? আর যেসব প্রবাসী ভাইয়েরা বলতেছেন রেমিটেন্স পাঠাবেন না, ব্যাংকে টাকা পাঠাবেন না, হুন্ডির মাধ্যমে পাঠাবেন, আপনার এক মাসের রক্ত পানি করা পরিশ্রমের টাকা হুন্ডিওয়ালারা যদি মেরে খায়, আপনি কিছু করতে পারবেন? আপনার সারা মাসের ইনকামটা যদি তারা মেরে দেয়, আপনার ফ্যামিলি কান্না করবে, আপনার মা বাবা কান্না করবে, আপনি কান্না করবেন, আপনার নিজের পরিশ্রমের টাকা মেরে খাবে। আর আপনি সেই টাকাটা যদি সরকারি ব্যাংকে পাঠান, সরকারি কিছু অংশ ব্যাট হিসেবে কেটে নেবে, আর আপনার পরিবারও রেমিটেন্স পাবে, আপনার পরিবার ভালো থাকবে, সচ্ছল থাকবে। আর যদি তারপরেও আপনার ব্যাংকে টাকা পাঠাতে ইচ্ছা না হয়, বা বাংলাদেশকে রেমিটেন্স দিতে ইচ্ছা না হয়, তাহলে আপনার ফ্যামিলি, মা বা ভাই বোন, 14 গোষ্ঠী যারা আছে, যাদের জন্য ইনকাম করেন, তাদের সবাইকে বাইরের কান্ট্রিতে নিয়ে যান। আমি একজন সাধারণ জনগণ হিসেবে এটা বলতেছি। আর এই যে আমি আখতারুজ্জামান চলে আসছি, কিন্তু এসে কোনো লাভ হয় নাই, যেহেতু কারফিউ ছিল। তো সেই কারণে অনেক কিছু মার্কেট বন্ধ, অনেক দোকানপাট বন্ধ। আমি আসলে একটা হেডফোনের জন্য আসছিলাম, কিন্তু হেডফোন ওনাদের কাছে নাই। ওনার কাছে যেটা আছে ওটা অনেক দামি, তো ওইটা আমি নিব না। আমার হেডফোন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই যে দেখেন, আপনারা কারফিউ করছেন, এই যে স্যামসাংয়ের প্রোডাক্টগুলো বাড়ি থেকে ইম্পোর্ট করতে পারতেছে না। তারপরে ভাইয়াকে বললাম যে আমি তো এত দামিটা নিব না, কম দামের মধ্যে দেখেন। বলে যে কোত্থেকে আনবো, আনতে দিতেছে কেউ? মানে উনিও ওনার ক্ষোভটা প্রকাশ করতেছে। তো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। আপনি একজনের ক্ষতি করবেন, সেই ক্ষতিতে আপনারও ক্ষতি হবে, আপনিও কোনো জিনিস পাবেন না। এই যে বাইরে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো সব বন্ধ হয়ে গেছিলো, এগুলো কাদের ক্ষতি হইতেছে ভাই? এগুলো আমাদের দেশের ক্ষতি হইতেছে। আপনার মা বোনেরা কষ্ট পাবে, আপনার বাপ ভাইয়েরা কষ্ট পাবে। এই যে সরকারে মেডিকেল বানাইছে, তারপরে এই রেল স্টেশন বানাইছে, এত এত ফ্যাসিলিটিস দিতেছে, কাদের জন্য দিতেছে? আপনার জন্য, আমার জন্যই তো দিতেছে। এই যে আমি বাইরে মোবাইলে ভিডিও করতেছি, এই যে নিরাপত্তা নিয়ে আমার মনের ভিতরে কোনো ভয় নাই, আতঙ্ক নাই। কেন নাই? সরকার সেই নিরাপত্তাটা আমাকে দিচ্ছে, সেজন্য আমার মনের ভিতরে ভয় আতঙ্ক কোনো
কোনো কিছু নেই। আমরা তো অন্য পার্টিদেরও দেখছি, তখন ওই অবস্থাতে আমরা কিন্তু ঘর থেকে বাইর হইতেও আমাদের বুক কাঁপছে, পা কাঁপছে, আমরা বের হইতে পারিনি, আমরা কথা বলতে পারিনি, আমাদের আওয়াজ ছিল না। তো আমাদের সরকার আমাদের জন্য অনেক কিছু করছে। আপনারা সরকারের ভালো দিকটা দেখার চেষ্টা করেন, দেখবেন যে আপনার পরিবার, আপনি সবাই ভালো থাকবেন। তো আখতারুজ্জামানে যে কারণে যাওয়া হয়েছিল ওইটা হয় নাই। হেডফোন নিতে গেছিলাম, হেডফোন নাই, মার্কেটেও মনে হয় থাকবে না, থাকবে কিনা জানি না, মার্কেটে এখনও ভালোভাবে খোলা নেই। তো আমি আবার বাসায় চলে আসছি। বাসায় আসার পরে দেখতেছি বাইরে বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা যেহেতু আমি না খাইয়ে বের হয়ে গেছিলাম, আমার প্রচণ্ড রকম খিদা লাগছিল। তো বাসায় এসে আমি পরোটা চা খাইয়ে নিচ্ছি। এখন হয়েছে যে আমি রান্না করব। আমার অলরেডি কিন্তু ভাত হয়ে গেছে, আর এখন তাড়াহুড়া করে আমি একটু মুরগির মাংস রান্না করে নিব, যাতে দুপুরের লাঞ্চ টাইম পার হওয়ার আগে রান্নাটা হয়ে যায় এবং সবাই খাইতে পারে। তো এর মাঝে আবার এই ইন্দুরটাকে দেখতেছি, এটা মানে আদার খাইতে আসছে। আমি আমার মুরগিদেরকে এদিক দিয়ে আদার দিতাম, যে আদা ছিটাইতাম, তো ওরা এখানে আদার পাইতো, আদার খাওয়ার অভ্যাস হয়ে গেছে এখানে আসার। তো সেই জন্য হয়তো এদিকে আবার আসছে, মানে আদার খোঁজার জন্য। কিন্তু এখন তো আমার মুরগি নাই, আমি আদার দিই না, তো বেচারারা আবার ঘুরে যাচ্ছে। এই রান্না করা অবস্থায় আমার এক ফ্রেন্ড আমাকে কল দিছিল, তো প্রবাসী। তো ওরে বললাম যে তোদের যদি সরকারকে নিয়ে এতই বেশি মাথা ব্যথা থাকে, তোরা এক কাজ কর, তোদের মা, ভাই, বোন, সন্তান সবাইকে নিয়ে বাইরে চলে যা। তোদের জন্য সরকার এত কিছু করতেছে, আর তোরা শুধু সরকারের পিছনে বাস দেওয়ার জন্য বসে আসোস। তোদের টাকা দিয়ে তো তোদের ছেলে মেয়েদেরকে সুন্দর ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা করে দিচ্ছে, তোদের চিকিৎসা ব্যবস্থা করে দিচ্ছে, তোদের যাতায়াত সুবিধা করে দিতেছে। এই যে গণ্ডগোলগুলো করলি, করার পরে যে এই যে নেট বন্ধ করলো, এত কিছু হইলো, তো তোরাই তো কষ্টটা পাইলি। তোরা তোদের ফ্যামিলির সাথে কথা বলতে পারস নাই, তোদের সাথে সাথে আমরাও কষ্টটা পাইলাম শুধু শুধু। তো ওর সাথে বেশি একটা কথা বলি নাই, যেহেতু আমার কাজের চাপ বেশি, বাসায় রান্নাবান্না করতে হবে, তারপরে সব কাজ এলোমেলো হয়ে গেছে। আর বাসা থেকে কোথাও একটু বাইরে গেলে এমনিতেও আমার কাজ সব পড়ে থাকে, কারণ আমার হাত বাটানোর মতো কেউ নাই, সবাই শুধু আছে বসে বসে, মানে খাওয়ার জন্য আছে, কেউ এক গ্লাস পানি ধোয়ার মতো মানুষ নেই আমার বাসায়। তো আমি সব কাজ করি একা হাতে। তো সেজন্য আমার ওর সাথে একটু কথা, আমি বলছি একটু পরে বলবো, এটা বলে কেটে দিছি, ওর সাথে কথা বাড়াইনি। আর এদিকে আমি রান্না করতেছি, আর মনে মনে ভাবতেছি, আহারে আমার ইনামিনা ডিকা, তো ওরা কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেলি, দেখ এখন তোদেরকে কেটে কুটে রান্না করে খাওয়াইতে হইতেছে স্বামী সন্তানকে। প্রবাসী ভাইদেরকে আবারও আমি রিকোয়েস্ট করব, আপনারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন না, আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন। আপনাদের রেমিটেন্সের টাকাই আপনাদের সন্তান, মা, বাবা, স্ত্রী, ভাই, বোন সবাই সুখে থাকবে, ভালো থাকবে। আপনাদের জন্যই সরকার সব কিছু করতেছে। একটাবার চিন্তা করেন, সরকার যেই ফ্যাসিলিটিগুলো দিচ্ছে, আপনার ফ্যামিলিরা যেই ফ্যাসিলিটিগুলো পাইতেছে, এগুলো আগে কোনো সরকার করছে কি না, এই জিনিসটা একটু মাথায় নেবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আপনার সন্তান কত সুন্দরভাবে সুরক্ষা পাচ্ছে, আপনার সন্তান শিক্ষা পাচ্ছে, আপনার মা বাবা চিকিৎসা পাচ্ছে। আগে একটা বড় কোনো সমস্যা হইলে ইন্ডিয়া যাইতে হইতো বা বাইরের কান্ট্রিতে যাওয়া লাগতো। আর এখন আমাদের দেশ কত উন্নত হয়েছে, আমাদের দেশের চিকিৎসা উন্নত হয়েছে, শিক্ষা উন্নত হয়েছে, আমাদের দেশে সব কিছু উন্নত হইতেছে। আমাদের বাইরের দেশে একটা ভালো একটা ভাবমূর্তি তৈরি হইতেছে, এটা কেন নষ্ট করতে চাইতেছেন আপনারা? রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা সব কিছু উন্নত হইতেছে। তো আপনারা সরকারকে সাহায্য করেন, আপনারা আপনাদের কষ্টের পরিশ্রমের টাকা ব্যাংকের মাধ্যমে পাঠান, আপনাদের রেমিটেন্সের টাকা দিয়ে আপনার সন্তান, আপনার পরিবার সুখে থাকবে। আল্লাহ হাফিজ।